নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, একটা ইসলামোফোবিক ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই, বিশেষত শহুরে মধ্যবিত্ত বুঝতে পারে। ভারতীয় সীমান্তরক্ষী খনি বাহিনী বিএসএফ নির্মমভাবে গুলি করে শুধু হত্যা করে নাই এই দিনে 2011 সালে, তার লাশটি ঘন্টার পর ঘন্টা সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল। এমন নির্মম ঘটনা আপনি একমাত্র ফিলিস্তিন ছাড়া পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। ফিলিস্তিনে যেভাবে আজকে শিশু কিশোর কিশোরী হত্যা করা হচ্ছে জায়নিস্ট আর্মি কর্তৃক, ঠিক একইভাবে বিএসএফ আমাদের ফেলানিকে হত্যা করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই বয়সে তরুণ, আপনাদের হয়তো সকলের মনেও নাই, কিন্তু ফেলানির যে আইকনিক ছবিটি আপনারা এখন দেখেন, যেটা সারা বিশ্বে প্রচারিত হয়েছে, বাংলাদেশের পত্রিকার মধ্যে সর্বপ্রথম আমার দেশে এই ছবিটি প্রকাশিত হয়েছিল 2011 সালে। এটা আপনারা অনেকেই জানেন না, কারণ 2011 সালে দিল্লির দালাল শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। কাজেই সেই সময় কোন পত্রিকার সাহস হয় নাই যে ফেলানির এই ছবিটি তারা ছাপায়। আমার দেশ ছাপানোর পরে অন্যান্য পত্রিকা এই ছবিটি ছাপিয়েছিল সেই সময়। সুতরাং আমরা এটুকুই বলতে পারি যে আমার দেশ কোন অবস্থাতেই ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নেই, কোন অবস্থাতেই ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে নেই। আমাদের যেটা কর্তব্য সেটা আমরা পালন করেছি। একটু আগে আমাদের তরুণ বক্তা সে তার বক্তব্যে দীর্ঘ বক্তব্য দিয়েছে এবং সেখানে সে বিভিন্ন সীমান্তের কথা বলেছে, ভারত পাকিস্তান সীমান্তের কথা বলেছে, মেক্সিকো আমেরিকার সীমান্তের কথা বলেছে। পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, কোন সীমান্তই নাই। আলাদা করে নাম বলার কোনো প্রয়োজন নাই। যেমন আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে কি ধরনের শত্রুতামূলক সম্পর্ক বিদ্যমান, কিন্তু সেখানেও এ ধরনের ঘটনা ঘটে না। যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে বিগত 53 বছর ধরে বা 54 বছর ধরে, এখন তো 75 সাল চলে এসেছে, সর্বত্রই সর্বদাই বিএসএফ বাংলাদেশের জনগণের জীবনকে কোনো মূল্য দেয় না। তারা বর্ডারে বাংলাদেশের জনগণকে পেয়েছে এবং গুলি করে রয়েছে। এবং আপনাদের জানা দরকার, সর্বক্ষেত্রে যে ভারতীয় ভূমিতে গুলি করা হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বহু ক্ষেত্রে বাংলাদেশের সীমানার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। যারা বর্ডার এলাকায় থাকেন তারা আপনারা জানেন যে বর্ডার এলাকায় আমাদের কৃষকেরা আছে, তারা সেখানে চাষবাস করেন এবং কৃষি ক্ষেত্রে কাজ করার সময় গুলি করে মারা হয়েছে, এরকম ঘটনা। তাহলে বাংলাদেশের মানুষের জীবনকে মূল্য দেওয়া হয় না। কারণটা হলো বাংলাদেশের জনগণের শুধু যে জীবনকে তারা মূল্যহীন মনে করেছে তাই নয়, বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে। বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। অনেকে বলেন যে বাংলাদেশকে ভারত তার একটা প্রদেশ হিসেবে বিবেচনা করে, ব্যাপারটা সেরকম নয়। প্রদেশেরও কিছু ক্ষমতা থাকে, প্রদেশের বিরুদ্ধে চাইলেই কিছু করা যায় না। যেটার এক্সাম্পল আপনারা দেখবেন যে প্রায়শই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে দিল্লির প্রধানমন্ত্রীর বাদানুবাদ হয়, ঝগড়াঝাটি হয়, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যখন আপনি কাউকে উপনিবেশ বিবেচনা করবেন তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো অধিকার নেই। সুতরাং বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এই যাবৎকাল। এবং বাংলাদেশে শেখ হাসিনার শাসনের মাধ্যমে সেই উপনিবেশকে তারা পাকাপোক্ত করতে চেয়েছিল এবং 15 বছরেরও কিছু দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো মূল্য ছিল না, বাংলাদেশের জনগণের কোনো মূল্য ছিল না। কাজেই
আমাদেরকে ফেলানির মতো হত্যা করা গেছে। তবে ফেলানি মারা গেছে, কিন্তু ফেলানি একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে মনে গিয়েও। কারণ ফেলানির যে ছবি, এটা একটা আইকনিক ছবি আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের ছবি। আমি ফেলানির এই ছবির মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাই, যে বাংলাদেশের মানচিত্রকে আক্রমণ করে গুলি চালানো হচ্ছে। বিষয়টা আমি এভাবে দেখি, ফেলানি শুধু একটি নাম নয়, ফেলানি শুধু একজন কিশোরী নয়, ফেলানি বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই অর্থে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দিনে প্রতিবার আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজমনির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। এবারের যে বিপ্লব, যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সাথে বাংলাদেশে আপনারা অনেকের অভ্যুত্থান বলছেন, আমি শুনছিলাম আপনাদের বক্তব্য। আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই, এবং এখনো দেখতে চাই আমি বিপ্লব হিসেবে। বিপ্লব হয়তো এখনো সম্পূর্ণভাবে সফল হয় নাই, কারণ বিপ্লবের সফল হতে কতগুলো এলিমেন্ট দরকার, সবগুলো এলিমেন্ট এখনো আমাদের পরিপূর্ণ হয় নাই। কিন্তু আমি এটাকে বিপ্লবই দেখতে চাই, এবং আমি দেখতে চাই বিপ্লব পরিপূর্ণতা লাভ করেছে। এই বিপ্লবের সাথে আগে যে অভ্যুত্থানগুলো হয়েছে, যেমন ধরুন 1990 সালের যে গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, তার সঙ্গে একটি চরিত্রগত পার্থক্য আছে। একটু আগে আমার আগের যে বক্তা তিনি বলছিলেন, তিনি ব্যাখ্যা করছিলেন তার মতো করে, যে বাংলাদেশের জনগণ কেন জুলাই বিপ্লবে জীবন দিতে হাজারে হাজারে রাস্তায় নেমে আসলো। এটা নিয়ে আমার একটা পুরনো ব্যাখ্যা আছে। আপনারা যারা আমার লেখালেখির সাথে আপনারা যারা পরিচিত, আমার বক্তব্যের সাথে যারা আপনারা পরিচিত, যারা আগে শুনেছেন, এই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করেছি বহুবার। মানুষ কখন জীবন দেয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ মানুষের কাছে তার জীবনটি খুব খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি তার নিজের জীবন। সেই জীবন কখন উৎসর্গ করে, এই ব্যাপারে আমার তিনটি ব্যাখ্যা আছে। একটি হচ্ছে ব্যক্তিগত কারণে মানুষ জীবন উৎসর্গ করে, যেমন ধরুন কোন হতাশা থেকে, কিংবা কোন প্রাপ্তি অপ্রাপ্তির বেদনা থেকে, পারিবারিক অশান্তি থেকে মানুষ জীবন দেয়। তার মানে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মানুষ জীবন দেয়। এর বাইরে মানুষ জীবন দেয় দুটো কারণে। একটা হলো তার নিজের দেশের জন্য জীবন দেয়, অকাতরে জীবন দেয় মানুষ নিজের দেশের জন্য। দেশ বলা হয় না, দেশ মাতৃকার জন্য সবাই এগিয়ে আসে, গুলিকে উপেক্ষা করে। আর তৃতীয় একটি কারণে জীবন দেয় মানুষ, মানুষ ধর্মের জন্য জীবন দেয়। এটা পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যুগে যুগে মানুষ তার ধর্মের জন্য জীবন দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবে এক অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে। এই ঘটনায় মানুষ জীবন দিয়েছে দেশের জন্য এবং ধর্মের কারণে। এইবারের বিপ্লবে প্রথমবারের মতো দেশপ্রেমের সাথে ধর্মপ্রেম জড়িত হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে। এই জন্য এই বিপ্লবে একটা আলাদা ভিন্ন চরিত্র আছে। এই কারণেই এই বিপ্লবে সেকুলার যে বিশ্বাস করে, যে তরুণ সেকুলার আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। এই বিপ্লবে যে তরুণ ইসলামী আদর্শে বিশ্বাস করে, সে জীবন দিয়েছে। তার কারণ হচ্ছে যে ইসলামী আদর্শে জীবন দিয়েছে সেও দেশকে ভালোবাসে, কিন্তু তার মনে হয়েছে যে এইবারের লড়াই শুধুমাত্র বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত এবং ভারতীয় হেজিমনি মুক্ত করবার লড়াই নয়। এবারের লড়াই আমাদের, যেহেতু এই দেশের অধিকাংশ জনগোষ্ঠী ইসলাম ধর্ম বিশ্বাসী, এবারের লড়াই আমাদের ইমানের লড়াই। এইবারের লড়াই আমাদের দেশের ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার লড়াই। এই ইসলামী চিন্তা চেতনাকে রক্ষা করবার জন্য কিন্তু লড়াইয়ের আগে হয়েছে হেফাজতের মুভমেন্ট। আপনারা ভুলে যাবেন না এটা, যে লড়াইতে শাপলা চত্বরে অকাতরে জীবন দিয়েছিল। কিন্তু সেই লড়াইতে সেকুলার যে সেগমেন্ট সমাজে, তারা অংশগ্রহণ করে না। সেই লড়াইতে যে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা অংশগ্রহণ করে না। তারা অংশগ্রহণ না করার কারণে ওই লড়াই ব্যর্থ হয়েছে। এবারকার লড়াইয়ের তাৎপর্যটাই হচ্ছে যে এবারের লড়াইতে যেমন ইসলামী চেতনার মানুষ জীবন দিয়েছে, তরুণেরা, প্রধানত তরুণেরা,
নিয়েছে। এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ যারা শহীদ দেখছি, শহীদদের লিস্টের মধ্যে সব তো তরুণদেরই দেখতে পাচ্ছি। ওই আমার বয়সী তো আমি কাউকে দেখি না, এমনকি আমিও ছিলাম না, আমি দেশে ছিলাম না। থাকলেও তরুণদের মতো এত সাহস করে পুলিশ সামনে দাঁড়াতে পারতাম কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি নাই লিস্টে। এখনো তো সব তরুণদেরই নাম। ওই যে আমাদের পত্রিকায়, আমার দেশ পত্রিকায় প্রতিদিন আমরা একজন শহীদের কাহিনী ছাপছি। আপনারা হয়তো 17-18 আজকে 17 দিন পত্রিকার কোনো প্রকাশের, প্রতিদিন পত্রিকার শেষের পাতায় একজন শহীদের কাহিনী ছাপা হচ্ছে। সেখানে সবাই তরুণ কিশোর, তারা জীবন দিয়েছে। এমনকি আমি যদি 5 তারিখের কথাও বলি, 5 তারিখে মাদ্রাসার ছেলেরা লড়াই করছে যাত্রাবাড়িতে, সেখানে প্রধান মাদ্রাসার ছেলেরা লড়াই করছে। আর এদিকে আবার চানখারপুরে লড়াই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, উত্তরায় লড়াই করছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা। তো তার মানে এক অবিস্মরণীয় লড়াই, যেখানে দেশপ্রেম এবং ইসলামের জন্য প্রেম একাকার হয়ে গিয়েছিল। এই জন্যই একজন মরে গেছে আর 100 জন এসছে। পুলিশ বলেছে একজন মরে আর কেউ তো যায় না। কারণ এই যে মুহূর্তে আপনার মনে রাষ্ট্র বাঁচানোর ইচ্ছা এবং স্বাধীনতার যে স্পৃহা, মানুষের ফ্রিডম, এটার স্পৃহা এবং আপনার ধর্ম বাঁচানোর স্পৃহা এক হয়ে গিয়েছে, আপনি এক কি বলবো, যে মানে একেবারে আপনাকে আর পরাজিত করা যায় না, অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে। এই জন্যই ফ্যাসিবাদী শক্তি হাজারো বুলেট আপনাকে পরাজিত করতে পারে না, কারণ আপনি তখন অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে। আমাদের এই অপরাজয় শক্তিকে ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। কারণ হচ্ছে যে শক্তি, যে ভারতীয় হেজেমনি আমাদের উপরে প্রভাব বিস্তার করেছিল বা আমাদেরকে দখল করে রেখেছিল বা আমাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল, তাদের ইচ্ছার কিন্তু কোনো পরিবর্তন হয় না। একটু আগে আপনারা শুনলেন রাহুল গান্ধীর কথা, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আবারও আপনারা বয়সে তরুণ, হয়তো মনে নাই, ভুলে গেছেন শেখ হাসিনাকে যে প্রথমবার বিনা ভোটের নির্বাচনে যে ক্ষমতায় বসিয়েছিল বেআইনি ভাবে, কারা বসিয়েছিল? কংগ্রেস সরকার। কারা এসেছিল তখন? সুজাতা সিং। সুজাতা সিং কে ছিল? তৎকালীন মনমোহন সিং এর ফরেন সেক্রেটারি ছিল সুজাতা সিং। এবং সুজাতা সিং বাংলাদেশে এসে বাধ্য করেছিল এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, রীতিমতো হুমকি দিয়েছিল। হুমকি দিয়ে একদলীয় নির্বাচনের ব্যবস্থা করেছিল কংগ্রেস সরকার। কাজেই বাংলাদেশ প্রশ্নে কিংবা দক্ষিণ এশিয়াতে হেজেমনি প্রতিষ্ঠার প্রশ্নে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। কাজেই আপনারা এরকম কোনো ভুল ধারণায় ভুগবেন না যে ভারতে কোনো তথাকথিত সেকুলার, আমি সফট হিন্দু বলি, তথাকথিত সেকুলার কোনো শক্তি ইন্ডিয়াতে নাই। সফট হিন্দুত্ব আর হার্ড হিন্দুত্ব, এই হচ্ছে পার্থক্য। কংগ্রেস হচ্ছে একটা সফট হিন্দুত্ব দল আর বিজেপি যে হার্ড হিন্দুত্ব দল। তাদের মধ্যে ফরেন পলিসি নিয়ে কোনো পার্থক্য নেই। সুতরাং ফরেন পলিসির ব্যাপারে তারা এক থাকবে। কাজে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে এবং সেই লড়াই অব্যাহত রাখতে হলে আপনারা যে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়েছিলেন, যে ঐক্য দেখিয়েছিলেন 5 তারিখে ওই জুলাই বিপ্লবে, সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এই ঐক্যে কিন্তু বিভাজন আসবে, এই বিভাজনকে আমাদের পরাজিত করতে হবে এবং পরাজিত করতে পারবেন আবারও সেই দেশপ্রেম এবং আমার ধর্মের জন্য যে ভালোবাসা, এই দুটোকে ধারণ করে আমরা এটাকে পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ। এবং আপনারা যদি ঠিক থাকেন, যে দেশের তরুণ সমাজ ঠিক থাকে, সেই দেশকে কেউ পরাজিত করতে পারে না। আপনারা এটা মনে রাখবেন, মনে জোর রাখবেন। আপনারা অনেকেই আমার দেশের ইতিহাস জানেন। শাহবাগের বিরুদ্ধে যখন আমার দেশ একা দাঁড়িয়েছিল, তখন কিন্তু তরুণ সমাজ বিভ্রান্ত ছিল। তারা বুঝতে পারেন যে আসলে শাহবাগের নামে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, শাহবাগের নামে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, একটা ইসলামোফোবিক, ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টি অনেকেই বুঝতে পারে নাই, বিশেষত শহুরে মধ্যবিত্ত বুঝতে পারে না। এবং যে কারণে আমরা একা ছিলাম। শাহবাগী বয়ানের বিরুদ্ধে সারা দেশের বিরুদ্ধে একা দাঁড়িয়েছিল আমার দেশ। আলহামদুলিল্লাহ 11 বছর পরে প্রমাণিত হয়েছে আমার দেশের বয়ান সঠিক ছিল, শাহবাগী বয়ান ভুল ছিল, শাহবাগী বয়ান ষড়যন্ত্র ছিল। আমার দেশের বয়ান
রাষ্ট্রের পক্ষে ছিল, বাংলাদেশের জনগণের পক্ষে ছিল। আল্লাহ রহমতে এটা প্রমাণিত হয়েছে, এবং যে তরুণদের রক্তের বিনিময়ে এটা প্রমাণিত হয়েছে সেই তরুণদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা লাভ করা এবং স্বাধীনতা ধরে থাকা এক বিষয় নয়। আপনাদেরকে একটা ছোট এক্সাম্পল আমি দেই, মিশরের এক্সাম্পল। মিশরেও কিন্তু তরুণরাই বিপ্লব ঘটিয়েছিল, যেটা আমরা আরব বসন্ত বলি। আরব বসন্তের পিছনেও তরুণরা ছিল, এটা ভুলে গেলে চলবে না। সেই আরব বসন্ত 1 বছরের বেশি কিন্তু ধরে রাখা সম্ভব হয় না। মুরসি সরকারের পতন হয়েছে, ইলেকশন হয়েছে, ইলেকশনে মুরসি ক্ষমতায় এসছে, মুরসি সরকার 1 বছরের মধ্যে পতন হয়েছে, এবং ইসরায়েল এবং আমেরিকার দালাল সিসি ক্ষমতা নিয়েছে, এবং আজ পর্যন্ত সিসি ক্ষমতা নিয়ে বসে আছে। কারণ যে কথাটা আমার স্নেহভাজন একটু আগে বললো, যে কারণ হচ্ছে যে জায়নিস্ট যে এন্টিটি, তারা সিসির মাধ্যমে ইসরায়েলকে মিশরকে নিয়ন্ত্রণ করতে পারছে, শাসন করতে পারছে। এটা হচ্ছে সব থেকে কম খরচে, কম রক্তপাতে শাসন করা। তার তো কোনো সমস্যা নেই। বাংলাদেশও দেয়, 15 বছর ধরে বাংলাদেশ কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসেছিল, আসে নাই, ভারতীয় র এসেছিল। এখন এই ঘরের মধ্যেও র আছে কিনা আমি জানি না, কারণ র এত বেশি বিস্তৃত সারা দেশে, কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না। কাজেই র এসেছিল, এখনো র আছে বাংলাদেশে, কিন্তু সেনাবাহিনী তো আসে নাই। কিন্তু ভারত তো আপনাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল। কাকে নিয়ে বানিয়েছিল? বানিয়েছিল বাংলাদেশেরই পুলিশ দিয়ে, বাংলাদেশের র্যাব দিয়ে, বাংলাদেশের সেনাবাহিনী দিয়ে, বাংলাদেশের আমলাতন্ত্র দিয়ে, বাংলাদেশের সাংবাদিকদের দিয়ে। এদেরকে দিয়ে তারা বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে পেরেছিল, এবং এটা তাদের জন্য সব থেকে লাভজনক পরিস্থিতি ছিল। এরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ ভারতীয় সম্প্রসারণ বা ভারতীয় হেজমনি কারো না কারো উপরে তো সওয়ার হবে, কারো না কারো উপরে তো সওয়ার হয়ে বাংলাদেশ তারা আবার চালাতে চাইবে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার।